হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকালকে আরকি আ লাইভ এমসিকিউ পরীক্ষা দিয়েছিলাম। আমার অবস্থা প্রচন্ড খারাপ। কৃষি সম্পর্কে পরীক্ষা হয়েছিল। মাত্র ৬ পাইছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো যদিও খারাপ, তো আমরা উত্তরপত্রটা দেখি। দেখেন, কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুসারে বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ কত? ৮০,২৮,০০০ হেক্টর। এই জিনিসটা মাথায় রাখবেন। গুরুত্বপূর্ণ। কৃষি সম্পর্কে আসলে এরকম প্রশ্নগুলোই আসবে। তো এটা আমি জানতাম, এটা দিয়ে দিছি। কৃষিক্ষেত্রে কোন সময়কালকে রবি মৌসুম বলে? কার্তিক থেকে ফাল্গুন। তো আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই। এক্সপ্লেনেশন। রবি মৌসুম সাধারণত কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে। আর খরিফ মৌসুমটা কোনটা? খরিফ মৌসুম বা শস্য মূলত গ্রীষ্মকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত। খরিফ হচ্ছে ২ টা আছে। একটা হচ্ছে চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ প্রথম মৌসুম। আরেকটা আছে আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ টু মৌসুম বলা হয়। তো এটা দেখেন, মানে আষাঢ় থেকে বর্ষাকাল। তারপরটাতে আসি, আমন ধান রোপণের উপযুক্ত সময় কোনটি? জুনের শেষ, সেপ্টেম্বর। এটা একটু ব্যাখ্যা দেখি আমরা। দেখেন, ফসল রোপণ ও উত্তোলনের সময়সূচি। রোপণের সময় আউশ ধান কখন আমরা ফলাবো? মধ্য মার্চ এবং মধ্য এপ্রিল। মার্চ মাসের মধ্যে এবং এপ্রিল মাসের মধ্যে, মানে এই মধ্যের সময়টুকুতে আসলে আমাদের আউশ ধান রোপণের সময়। আর আমন ধান জুনের শেষ এবং সেপ্টেম্বরের শুরু। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে জুনের শেষ, সেপ্টেম্বরের শুরু। বোরো ধান কখন আছে? বোরো ধান হচ্ছে মধ্য নভেম্বর ও মধ্য জানুয়ারি। এখন উত্তোলনের সময়টা আমরা জেনে নিই। উত্তোলনের সময় হচ্ছে আউশ ধান মধ্য জুলাই থেকে আগস্টের শুরু। জুলাই থেকে আগস্টের শুরু, মানে ১ মাসের মধ্যে আপনাকে, ১ মাস না, ১৫ দিনের মধ্যে আপনার ধানগুলো, আউশ ধান তুলে নিতে হবে। তারপরে আমন ধান ডিসেম্বর থেকে জানুয়ারির শুরু। এটাও ধরে নেন আপনি হচ্ছে আ ১৫ দিন ২০ দিনের মধ্যে। তারপরে বোরো ধান এপ্রিল থেকে মে। পরে আসি। সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪ থেকে ২৫ অর্থবছরে ২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের প্রচলিত প্রবৃদ্ধির হার কত? ১.৭৯% বা পার্সেন্ট যেটা বলেন আপনারা। তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২৫ অনুসারে সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের প্রচলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৭৯%। আপাতত আমাদের এটা জানলেই হবে। আমরা কিছু না জানি। পরে দেখি। কোনটি আলুর উন্নত জাত? এটা পড়েছিলাম, ডায়মন্ড। এটা সঠিক দিয়েছি। আরগুলো কি সেটা দেখতে পারেন আমরা চাইলে। আ আমাদের কি ছিল? রূপালী ছিল, আমের উন্নতি জাত। কি আছে আমরা একটু পড়ে নিই। মহানন্দা, রূপালী, সুমাত্রা। আলাদা, আলাদা না? মহানন্দাও কি আমের, আরেকটা আছে কি সুমাত্রা। সুমাত্রা কি তামাকের উন্নত জাত। সুমাত্রা ম্যানিলা, তামাকের উন্নত জাত। দেখে নিছেন? আসি, দেশে ইলিশের অভয়াশ্রম কতটি? ৬ টি। এই বিষয়টা আমার জানা ছিল না। একটু ব্যাখ্যা দেখি। জাতীয় মাছ ইলিশ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বিশ্বে প্রথম বাংলাদেশ। বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬%। মানে বিশ্বে মোট ১০০% এর মধ্যে ৮৬% ই বাংলাদেশে হয়। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান ১২%। বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান ১%। জিডিপি থেকে আমরা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এর মধ্যে অবদান কত পার্সেন্ট? ১%। তো যাই হোক, ইলিশের অভয়াশ্রম হচ্ছে ৬টি। দেশে ইলিশ অধ্যুষিত জেলা হচ্ছে ৩৮টি। বাংলাদেশে ইলিশের ৪টি প্রজনন ক্ষেত্র রয়েছে। আ সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলা জেলায়। এই জিনিসগুলো একটু দেখবেন। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে ২২ দিন। এই ২২ দিনের মধ্যে যদি আপনি ধরেন আরকি ইলিশ, তাহলে আপনাকে পুলিশ ধরতে পারবে আরকি। তাহলে বাড়ি কি? এটা জানা ছিল। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বাংলা মতে কি? একটা ফসলের নাম, যেহেতু আমরা ফসল সম্পর্কে পড়ছি। চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? অক্টোবর ২০২৫ অনুযায়ী ১৭১টি। আমরা দেখি। মৌলভীবাজার জেলায় ৯০টি। চা বোর্ডের অধীনে বাংলাদেশ নিবন্ধিত চা বাগান ১৭১টি। এর মধ্যে দেখে নিলেন আমরা এখানে কতগুলো আছে, এমনি পড়ে নিন। নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বাংলাদেশে কয় ধরনের পাট চাষ করা হয়? আমি কোথায় পড়ছিলাম ৩ ধরনের। যাই হোক, এখানে ৪ প্রকার। ৪ প্রকার কি কি এটা একটু জেনে নেই। জাত আঁশ ফসলের জন্য ৪ ধরনের পাট রয়েছে। দেশি পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট। দেশি পাট, তোষা পাট, কেনাফ পাট, মেস্তা পাট। তাহলে ৪ ধরনের পাট আছে। সর্বশেষ কত সালে কৃষি শুমারি হয়েছিল? এটা আমি পড়েছিলাম ২০১৯ সালে। এখন চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কোন মৌসুম? খরিফ এক মৌসুম। আমরা কিছুক্ষণ আগে পড়েছি, তাই না? চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কি খরিফ এক মৌসুম। রিবন রেটিং কোন ফসলের সাথে সম্পর্কিত? পাট। রিবন রেটিং মানে পাত বাঁধার যে হচ্ছে আপনার নিয়মটা, সেটা হচ্ছে রিবন রেটিং বলা হয়। আসেন আমরা একটু তারপরে দেখি। চাষীদের জন্য বাংলাদেশ পাট রিবন রেটিং বা পাটের সালফল বা পচন পদ্ধতি। হ্যাঁ, পাটের যে পচন পদ্ধতি, পানিতে রেখে যে পচন হয়, সেটা হচ্ছে রিবন রেটিং। তো আমরা না দেখি আপাতত এরকম দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। পঞ্চগড়, আচ্ছা আমি ভুল দিয়েছি। তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়। দেশের তৃতীয় চা নিলাম, আচ্ছা। চট্টগ্রাম ও সিলেটের পরে ২ সেপ্টেম্বর ২০২৩ সালে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করা হয়। আমার যে বইটা পড়ছি, আমি অনেক আগের বই পড়ছি, এজন্য আমি আপডেট পাইনি। জোপাটিকা কোন ফসলের উন্নত জাত? এটা আমার জানা ছিল না। গম। আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া, ৬৬ জিনিসগুলো একটু বারবার পড়লে মনে থাকবে। বাংলাদেশের সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয় কাজিয়ান কাজিটি। কাজিয়ান কাজিটি এটা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। তারপরে কি দিছে? লিচু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাবনা। কিন্তু আমি জানতাম দিনাজপুর, কারণ দিনাজপুরে থাকি তো। বাংলাদেশের সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় পাবনা জেলা, ৮,৮৯০ মেট্রিক টন। ধান তাহলে আমরা এখন শীর্ষগুলো দেখি। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর এবং আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। এটা কৃষি পরিসংখ্যান গ্রন্থ, বর্ষগ্রন্থ 2024। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুসারে মোট লিচু উৎপাদন এত। মোট লিচু আবাদ হয় আচ্ছা আচ্ছা, আমাদের অত জানা দরকার নেই। বাংলাদেশে বেশি উৎপাদিত হয় কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ কি বোরো ধান। বোরো ধান বেশি উৎপন্ন হয়। আউশ ধান সবচেয়ে কম, তারপরে আমন ধান, তারপরে হচ্ছে বোরো ধান। তার মানে বাংলাদেশের কৃষিতে সবচেয়ে বেশি ধান কোনটা? বোরো ধান উৎপাদিত হয়। তারপরে আসেন, বাংলাদেশের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমি বাগেরহাট জানতাম না, এখন চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাট। আমি কি দিয়েছি? আমি তো বাগেরহাটে দিই, আচ্ছা না পটুয়াখালী দিয়েছি বলে। যাই হোক, বাগেরহাট 1 জুন 2010। আমরা একটু দেখি। সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার, স্বাদুপানি কেন্দ্র ময়মনসিংহ, নদী গবেষণা কেন্দ্র চাঁদপুর, লোনাপানি কেন্দ্র পাইকসারা খুলনা, বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। সরকার কর্তৃক ঘোষিত দেশের প্রথম মৎস্য আবাসশ্রম কোনটি? হালদা না, বুঝলাম না। আচ্ছা সরি সরি, আমরা অন্যটাতে চলে গেছি। সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য আবাসশ্রম হাইল হাওর। জিনিসগুলো আমাদের দেখতে হয়। ভুল করবেন আবার পড়বেন, ভুল করবেন আবার পড়বেন। আসলে ভুল করলে যে শিখতেছি, ভুল করলে যে শেখা হয়, এখান থেকে বুঝতে পারছি। কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার কেন্দ্র ঢাকা, এটা আমি পড়ছি। জুম চাষকে আর কি নামে ডাকা, এটা আমার জানা ছিল না। সুইডেন চাষাবাদ। যাই হোক, আমরা দেখি আর একটু। জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণত সুইডেন চাষাবাদ বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবে পরিচিত। আমরা আর কিছু করতে হবে না এখান থেকে বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি ভুট্টা উৎপন্ন হয় কোন জেলায়? দিনাজপুর। আমি দিনাজপুরে থাকি, প্রচুর ভুট্টা দেখছি। আর এটা জানতাম। একটি আদর্শ মৃত্তিকায় শতকরা কত ভাগ খনিজ পদার্থ থাকে? 45 ভাগ। একটু দেখি। মৃত্তিকা 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলো হচ্ছে খনিজ, অজৈব পদার্থ, জৈব পদার্থ, পানি ও বায়ু। একটি আদর্শ মৃত্তিকায় সাধারণত শতকরা 45 ভাগ খনিজ পদার্থ, 25 ভাগ পানি, 25 ভাগ বায়ু এবং 5 ভাগ জৈব পদার্থ থাকে। তবে মৌসুম পরিবর্তনের সাথে সাথে প্রধানত পানি অনুপাতে পরিবর্তন ঘটে। যাই হোক, একটি আদর্শ মৃত্তিকায় শতকরা কত ভাগ খনিজ পদার্থ থাকে? 45 ভাগ। আমরা এই যে 25টি পড়লাম, ইনশাআল্লাহ এই 25টি থেকে কোনোদিন কোথাও প্রশ্ন আসলে আর ভুল হবে না। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পরীক্ষা দিবেন, ভুল হোক যা হয় হোক পরীক্ষা দিবেন, চেষ্টা করবেন ভুল না করার। আর তার পরবর্তীতে আপনারা সলভ দেখবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন। আবারও নেক্সট একটা প্রশ্ন নিয়ে আমরা লাইভ এমসিকিউ এর একটা প্লে লিস্ট থাকবে, সেই প্লে লিস্টে আপনারা দেখে নেবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।